আচ্ছা, তো এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা এই যে বললাম যে একটা আইপি কারেন্ট এবং এনআইএস, যে প্রাইমারি উইন্ডিং এ যে কারেন্টটা আসতেছে, এদের মধ্যে হচ্ছে আপনার একটা ফেজ অ্যাঙ্গেল থাকবে। তো সেই ফেজ অ্যাঙ্গেলটা কত সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে বের করব। তো প্রথমে আসেন, এটা হচ্ছে আমাদের থিটা। তো থিটা এখন হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে। বাট দেখেন, থিটা কিন্তু কোনো প্রকার কোনো সমকোণী ত্রিভুজের ভেতরে আসলে ইনক্লুডেড না। এবং আমরা আসলে ত্রিকোণমিতিক যেই ছোট ছোট ইকুয়েশন গুলো আছে, যে সাইন টেন কস, এগুলো আসলে যদি সমকোণী ত্রিভুজ না হয় তাহলে কিন্তু আমরা আসলে অ্যাপ্লাই করতে পারি না। তো এই জন্য যে কাজটা করা হয়েছে, প্রথমে এই যে এটাকে, ও এ যেটা আছে সেটাকে হচ্ছে আপনার একদম বাড়ায় বি পর্যন্ত, এমন ভাবে বি পর্যন্ত আনা হয়েছে যাতে বি থেকে এই আইপি এর উপর যদি আপনি একটা দাগ টানেন তাহলে সেটা হচ্ছে লম্ব হবে। মানে এটাকে বর্ধিত করে তারপরে এখান থেকে আইপি এর উপরে একটা আহ, মানে এই লম্ব টানা হয়েছে আর কি, আইপি পর্যন্ত। আচ্ছা, এবার যখন আপনি এটা করলেন তখন আপনি দেখেন এই যে ও বি সি, হ্যাঁ, এই ও বি সি মিলে কিন্তু আপনার এখন একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যেখানে আপনি চাইলে ওই ইয়েগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আপনাদের একজন হ্যান্ড রেজ করছে, সে কি কিছু বলতে চান? আচ্ছা, সম্ভবত উনি ভুলে হ্যান্ড রেজ করছে। তো যাই হোক, আমরা শুরু করি। যেটা হচ্ছে যে এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু থিটা মেজার করা, তাহলে আমরা প্রথমে ট্যান থিটা নিব। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আপনার কত হবে, যে থিটা এখানে, তাহলে আপনি চিন্তা করেন এটা হচ্ছে আপনার লম্ব, তাহলে বিসি। আর হচ্ছে আপনার ভূমি কি আছে, ওবি। তাহলে বিসি ডিভাইডেড বাই ওবি। এখন ওবি কে আবার আপনি দুইটা পার্টে ভাগ করতে পারেন, একটা পার্ট যেটা আগেই ছিল আর আরেকটা পার্ট যেটা আপনি নিজে এক্সট্রা ভাবে এঁকে নিছেন। তাহলে কি একটা হচ্ছে ও এ, আরেকটা হচ্ছে কি এ বি, ও এ প্লাস এ বি। তাহলে এখন আমরা এই সবগুলার ভ্যালু একটা একটা করে ইনপুট দিব। তাহলে প্রথমে আসেন বিসি এর কথা। হ্যাঁ, এই যে বিসি এর ভ্যালুটা তাহলে কত আসবে। এখন আপনি দেখেন যে এইখানে আসলে ডিরেক্টলি যদি আপনি বিসি এর ভ্যালু বের করতে চান, তাহলে আসলে এটাকে যেভাবে করা হয়েছে সেটা হচ্ছে যে এই এ বি সি ত্রিভুজের মাধ্যমে আসলে হচ্ছে আপনার এই বিসিটাকে বের করা হয়েছে। তো সেই জন্য আপনার যেই কাজটা করা হয়েছে, যে এই ত্রিভুজের মধ্যে আপনার এবার হচ্ছে যে আই নট, যেটা আই নট এর ভ্যালু তো আমরা আসলে বের করতে পারবো, তাই না? তো আই নট এর ভ্যালু যখন আমরা বের করতে পারবো, তখন এই এখান থেকে আমরা হচ্ছে যে আই নট জানি, আর আমাদেরকে হচ্ছে বিসি বের করতে হবে। তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব। তাহলে কি আমরা সাইন অ্যাপ্লাই করব। তাহলে সাইন 90 মাইনাস আলফা মাইনাস ডেল্টা, সাইন 90 মাইনাস আলফা মাইনাস ডেল্টা ইকুয়াল টু আপনার কত হবে, বিসি ডিভাইডেড বাই আই নট। তাহলে এখন এই 90-র জন্য কিন্তু সাইন থিটাটা কি হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে। মানে কস আলফা প্লাস ডেল্টা হয়ে যাবে কিন্তু। তো তার মানে তখন আপনার এই বিসি এর ভ্যালুটা আসবে বিসি ইকুয়াল টু আই নট কস ডেল্টা প্লাস আলফা। হুম। আচ্ছা, ও এ আর এ বি, ও এর মান হচ্ছে এন আই এস, যেটা অলরেডি আমরা জানি। তাহলে এটা এন আই এস হয়ে যাবে। আর এ বি, যেটা এ বি এর মান, তাহলে কি এটা। তাহলে এই বি সি আমরা বের করছিলাম কি সাইন অ্যাপ্লাই করে, তাহলে আপনি এ বি বের করবেন কি কজ অ্যাপ্লাই করে। বাট কজটা কিন্তু এই 90-র জন্য উল্টাই যাবে, মানে সাইন হয়ে যাবে। তাহলে আমার এ বি, এ বি এর মানটা দাঁড়াচ্ছে আই নট। আপনি একটু মিউট করেন। আচ্ছা, তো তাহলে আপনার এ বি এর মানটা দাঁড়াচ্ছে আই নট সাইন ডেল্টা প্লাস আলফা। তো এই হচ্ছে আপনাদের সেই টেন থিটার ইকুয়েশন। বাট এখন এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে একটু ছোট করে নিয়ে আসবো। হ্যাঁ, কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে এটাকে আমরা একটু ছোট করার চেষ্টা করব। তো প্রথম কন্ডিশন হচ্ছে এইটা, যে আপনি এই যে থিটাটাকে যেটাকে মেজার করতেছেন, সেই থিটাটা কিন্তু আসলে অনেক ছোট। মানে ওদের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেলটা ইন্ট্রোডিউস হয় সেটা আসলে খুবই ছোট থাকে। হ্যাঁ, খুবই কাছাকাছি থাকে এনআইএস টা আইপি এর সাথে। কারণ আপনি, কারণ ফেজ অ্যাঙ্গেল আসলে যত বড় হইতে থাকবে আপনার এনআইএস এর ভ্যালুটাও কিন্তু আসলে তত ছোট হইতে থাকবে, যেটা কিন্তু আপনি আসলে চান না। হ্যাঁ, আপনি তো আসলে কোনো লস চান না, আপনি চান ডিরেক্টলি যাতে কারেন্টটা আপনার ওই মেইন উইন্ডিং এর মধ্যে চলে আসে। তো সেই জন্য আপনার দেখা যায় যে আপনার এনআইএস এর মধ্যে যে থিটা অ্যাঙ্গেলটা থাকে, সেই থিটা অ্যাঙ্গেলের ভ্যালুটাও আসলে খুব ছোট থাকে। তো যেহেতু থিটা যদি খুব ছোট হয়, তাহলে সে টেন থিটাকে আমরা চাইলে ডিরেক্টলি থিটা লিখতে পারি। এটা আপনার ক্যালকুলেটরে একটু চেক করতে পারেন। ক্যালকুলেটরে আপনারা দেখবেন নর্মালি এটা হচ্ছে 4 ডিগ্রি এর নিচের যে কোনো ভ্যালুর জন্য রেডিয়ানে, নট ডিগ্রিতে। আপনার ডিগ্রিটাকে ফার্স্টে রেডিয়ানে কনভার্ট করে দেখবেন রেডিয়ান ভ্যালু কত আসে।
তারপর সেখানে আপনি টেন অথবা সাইন অ্যাপ্লাই করবেন ওই থিটাটার উপরে। দেখবেন ওই রেডিয়ান ভ্যালু যা আসে, টেন থিটা বা সাইন থিটা অ্যাপ্লাই করার পর ওই ভ্যালু তাইই থাকে, কোনো চেঞ্জ হয় না। তো যেটা হয়েছে যে এই জন্য আমরা এই যে দেখেন পরবর্তীতে ট্যান থিটাকে এই জন্য ডিরেক্টলি থিটা লিখে দিছি, আর এই এবং এ পাশে অবশ্যই রেডিয়ানে, এটা ডিগ্রিতে না। আর এরপর বাকি পুরো জিনিসটা আসলে আপাতত আগের মতোই আছে। তারপরে আরেকটা জিনিস অ্যাপ্লাই করা হয়েছে, এই যে আই নট এর ভ্যালুটা। হ্যাঁ, তো নর্মালি দেখা যায় যে আই নট এর ভ্যালু, ওই যে বললাম আমরা আজকে এখানে লসের পরিমাণ আসলে চেষ্টা করি খুব কম রাখার জন্য, এবং কিভাবে কম রাখবো সেটা আমরা একটু পরে দেখবো। তো এই আই নট এর ভ্যালুটা হচ্ছে মানে অনেক ছোট থাকে, হ্যাঁ, কম্পারেটিভলি অনেক স্মল থাকে এই এনআইএস এর তুলনায়। তো দেখেন নিচে যেহেতু এই পার্টটা যোগ হিসেবে আছে, নর্মালি সাইনের ভ্যালু কত হয়, পয়েন্ট আকারে হয় না? সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত, মানে 0 থেকে 1 পর্যন্ত। তো আই নট এর ভ্যালু এমনিতেই অনেক কম, তারপর আবার সাইন যখন সাথে গুণ হচ্ছে কোন একটা ফ্র্যাকশন আকারে, তখন টোটাল ভ্যালুটা কিন্তু আসলে অনেক ছোট হয়ে যায়। তো এই জন্য এটা অনেকটা এরকম যে আপনার যদি 1,000-এর সাথে বা 10,000-এর সাথে, আপনার যদি 10,000-এর সাথে এক যোগ করা থাকে, তাহলে এটাকে এই এককে যেভাবে আপনি ইগনোর করতে পারেন যোগ থাকা অবস্থায়, সেইভাবে আপনি এই পার্টটাকেও এবার ইগনোর করতে পারেন, দেখেন ইগনোর করতে পারেন। বাট এক যদি সিঙ্গেল ভাবে থাকে তাহলে তো আর আপনি এটাকে বাদ দিতে পারেন, তাহলে জিরো হয়ে যাবে। তো এখন উপরে দেখেন আই নটটা কিন্তু সিঙ্গেল ভাবে আছে, ওর সাথে কিন্তু কেউ যোগ বা বিয়োগ আকারে নাই। সেজন্য আমরা উপরের আই নটটাকে কোনো কিছু করতে পারবো না, কিন্তু নিচের আই নটটা যেহেতু এনআইএস এর সাথে যোগ আকারে ছিল, এবং এনআইএস এর ভ্যালুটা অনেক বড়, এবং আপনার আই নোটের ভ্যালু অনেক ছোট, সেজন্য আমরা নিচের থেকে এই পার্টটাকে বাদ দিয়ে ফেলতে পারছি। হুম, সো এভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন দেখেন নিচে যে যে কস ডেল্টা প্লাস আলফা ছিল, এই ডেল্টা কস ডেল্টা প্লাস আলফাকে আমরা একটা ইকুয়েশনের মধ্যে ফেলে দিব। ওই যে কস এ প্লাস বি কি ছিল, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো সিমিলারলি কস ডেল্টা কস আলফা মাইনাস সাইন ডেল্টা সাইন আলফা, আর সাথে এই যে আই নট গুণ আকারে আছে। এবার যদি আপনি ফেজর ডায়াগ্রামটার দিকে একটু তাকান তাহলে আপনি দেখবেন যে এই যে কজ আলফা যে পার্টটা আছে এবং তার সাথে তো আই নট গুণ আকারে আছে, বাট এই আই নট কজ আলফা যেটা, এইটার ভ্যালু কত হবে, আই এম এর সমান হবে না? তো আই নট কজ আলফার মান হচ্ছে আপনার আই এম এর সমান, এজন্য পরের লাইনে এই আই নট কজ আলফাকে একসাথে আই এম লেখা হয়েছে, এবং সাথে কজ ডেল্টাটা অপরিবর্তিত ভাবে আছে। এবং দেখেন এই যে তারপরটা কি, আইন আলফা। তাহলে আই নট কজ আলফা ইকুয়াল টু যদি আই এম হয়, তাহলে আই নট সাইন আলফা ইকুয়াল টু কত হবে, ওইটার আরেকটা কম্পোনেন্ট আই ই এর ভ্যালু সমান, তাই না, ওই যে লম্ব উপাংশ। তো তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে আরেকটা পার্ট যেটা আই ই, তাহলে আই নট সাইন আলফা ইকুয়াল টু কত, আই ই। এর জন্য দেখেন পরবর্তীতে এটাকে আই ই রাখা হয়েছে। তো আপনার তাহলে ইকুয়েশনটা এখন দাঁড়াচ্ছে আই এম কস ডেল্টা মাইনাস আই ই সাইন ডেল্টা ডিভাইডেড বাই এন আই এস। বাট এটা এখনো রেডিয়ানে আছে। রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য পরবর্তীতে আপনার সামনে এই যে 180/পাই দিয়ে এটাকে গুণ করে দেওয়া হয়েছে, যাতে এটা রেডিয়ানটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যায়। তো এই তো ছিল আপনাদের থিটার ভ্যালু, বুঝতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? একজন একটু রেসপন্স করতে হবে। না ম্যাম। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের সবচেয়ে লাস্ট টপিক, কারেন্ট ট্রান্সফরমার। এটার হচ্ছে আপনার একটা থিওরি, হ্যাঁ, যেটা আপনার পরীক্ষায় আসতে পারে। তো থিওরি লেখাটা আসলে খুব একটু হিজিবিজি হয়ে গেছে, আপনাদেরকে একটা সহজ বুদ্ধি আমি দিতে পারি, আপনার একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি কে দিয়ে বলবেন টেক্সটে কনভার্ট করে দিতে। দেখবেন চ্যাট জিপিটি এটাকে হচ্ছে এই সুন্দর হিজিবিজি লেখাগুলাকে খুব সুন্দর কনভার্ট করে দিবে টেক্সটে। তো তখন আপনি সেটাকে একটা খাতায় নোট করে রাখতে পারেন, বা আপনার স্লাইডের সাথেও আপনি এটাকে আহ রাখতে পারেন, হ্যাঁ, যাতে আপনি সহজে ওটা পড়তে পারেন। যাই হোক, এটার ভেতরে যে কথাগুলি লেখা আছে সেটা আমি হচ্ছে আপনাকে এখন একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে বলা আছে যে যে আমরা উপরে দেখে আসছিলাম যে সেকেন্ডারি সাইডটা, কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডটা হচ্ছে শর্ট করা থাকে। হ্যাঁ, কেন শর্ট করা থাকে বা শর্ট করা না থাকলে আসলে কি প্রবলেম হতে পারে? তো একটা রিজন আমরা বলছিলাম শুরুতে যে আসলে আমরা অ্যামিটার ব্যবহার করতেছি, তো অ্যামিটার কানেক্ট করতে হলে তো কানেক্ট যখন আপনি করবেন
তো অ্যামিটার রেজিস্ট্যান্স তো আসলে খুবই ছোট থাকে, মানে আইডিয়ালি জিরো। তো ওটা অ্যাকচুয়ালি শর্ট সার্কিটের মতোই আসলে কাজ করবে। বাট এটা ছাড়াও এখানে আসলে বেশ ভালো অন্য আরেকটা রিজন আছে, যে এটা আপনি যদি কোনো অ্যামিটার ইউজ নাও করেন, তারপরেও আসলে আপনাকে ওই পার্টটা শর্ট সার্কিট করেই রাখতে হবে। এটাকে আপনি ওপেন সার্কিটও করতে পারবেন না, বা ওই জায়গাতে আপনি আসলে অন্য কোনো রেজিস্ট্যান্স বা কোনো লোডও আসলে অ্যাপ্লাই করতে পারবেন না। এটাতে একটা ঝামেলা হতে পারে। তো ঝামেলাটা কি সেটাই খেয়াল করেন। আমরা ক্লাসের শুরুতেই একটা কথা বলছিলাম যে আপনার যে কনভেনশনাল ট্রান্সফরমারের কথা এনার্জি কনভার্সন ওয়ানে পড়ে আসছিলেন, সেই ট্রান্সফরমার গুলা কিন্তু, ট্রান্সফরমারের প্রাইমারি সাইডটা কিন্তু কি ছিল, যে একটা সোর্সের সাথে কানেক্টেড ছিল, একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড ছিল, তাই না? যে একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড ছিল, দেন সেটাকে আপনি মানে সেই ভোল্টেজটাকে কনভার্ট করে হয় আপনি ইনক্রিজ করছেন অথবা ডিক্রিজ করছেন, তারপর আপনি সেকেন্ডারি সাইডে যে লোডে ওটাকে ব্যবহার করছেন। এখন আপনি আসেন এই কারেন্ট ট্রান্সফরমারে, যে আপনি এই যে কারেন্ট ট্রান্সফরমার যেটা, সেটাকে কি আপনি আসলে কোনো ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে কি আসলে কানেক্ট করেন? সেটা তো কিন্তু আপনি আসলে করেন না। আপনি এটাকে কানেক্ট করেন জাস্ট একটা ওয়্যারের সাথে সিরিজে, তাই না? যে আহ, এই যে আমরা যদি ছবিটার দিকে চলে যাই, দেখেন এখানে এই যে আপনার কারেন্ট ট্রান্সফরমারটা একটা ওয়্যারের সাথে কানেক্টেড, ও কিন্তু কোনো ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড না। তো এই জায়গায় কি কোনো ভোল্টেজ আসলে আছে? এখানে তো কোনো ভোল্টেজ আসলে নাই। হ্যাঁ, কোনো ভোল্টেজ নাই, আছে কি শুধুমাত্র কারেন্ট। যে কারেন্টটা হচ্ছে কি আপনার সেকেন্ডারি সাইডে যে ইনডিউসড হবে। তো এখানে যেহেতু আপনার প্রাইমারি সাইডে কোনো ভোল্টেজ নাই, তো আপনার কিন্তু এখানে আসলে সেকেন্ডারি সাইডেও কোনো ভোল্টেজ আসার কথা না। আচ্ছা, এখন এবং আপনি কিন্তু অ্যাকচুয়ালি এটাই চাচ্ছেন, যেহেতু আপনি আসলে কারেন্টটাকে মেজার করতে চাচ্ছেন। হ্যাঁ, ভোল্টেজ আসা মানে কি এই জায়গার মধ্যে একটা রেজিস্ট্যান্সও চলে আসা, কারণ কারেন্ট আছে ভোল্টেজ আছে। তো এবার যদি আপনি ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করে দেন, তাহলে অবশ্যই আপনি একটা কি পাবেন, একটা রেজিস্ট্যান্স পাবেন, তাই না? কিন্তু আপনার যখন এই ইনস্ট্রুমেন্টের ভেতরে তো আপনি আসলে রেজিস্ট্যান্স চান না, বা কোনো প্রকার ভোল্টেজ আসুক লস আসুক সেটা আপনি চান না। যদি আসে তাহলে আপনার কি হবে, যে আপনি ডিরেক্টলি সার্কিটের কারেন্ট কত সেটা তখন আপনি আর মেজার করতে পারবেন না। হুম, সেজন্যই কিন্তু আমরা অ্যামিটারের রেজিস্ট্যান্স কে জিরো ধরে রাখতাম। তো এখানেও আপনি কম্পারেটিভলি সেই কাজটাই করতে চান। হ্যাঁ, যে আপনি চান না এখানে কোনো ভোল্টেজ ড্রপ আসলে আসুক। তো এই জন্য আপনার এটা একটা কারণ। এখন কেন আমরা সার্কিটটাকে শর্ট করে রাখলেই ভোল্টেজ আসবে না, সার্কিটটাকে যদি আমি শর্ট করে না রাখি তাহলেই ভোল্টেজ আসবে, এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটে বা কেন ঘটে? তো দেখেন এখানে আসলে এজন্য আপনাকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে যে আসলে কাজ করে কিভাবে। যে এখানে এই যে যখন কারেন্টটা আসতেছে, কারেন্ট কি হয়, কারেন্ট এসে এই প্রাইমারি উইন্ডিং এর ভেতর দিয়ে ও হচ্ছে যায়। তো প্রাইমারি উইন্ডিং এর ভেতর দিয়ে ও যখন যাবে, তখন সে কি করবে, উইন্ডিং গুলার ভেতর দিয়ে ও যখন যাবে, হ্যাঁ, এই যে আমরা ইয়ে পড়ছিলাম না গত মডিউলেই, কিন্তু আমরা ওই যে সেলফ ইন্ডাকটেন্স মিউচুয়াল ইন্ডাকটেন্স পড়ে আসছিলাম। ওখানে কিন্তু আমরা দেখছিলাম যে যখন আপনার উইন্ডিং এর ভেতর দিয়ে কারেন্টটা পাস করে, তখন কিন্তু কিছু স্ট্রং ম্যাগনেটাইজিং ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ক্রিয়েট হয়। হ্যাঁ, এটা আমরা দেখে আসছিলাম। তো ওই স্ট্রং ম্যাগনেটিক ফ্লাক্স গুলাই আপনার কি করে, এই সেকেন্ডারি সাইডে এসে কাট করে, তাই না? সেকেন্ডারি সাইডে এসে যখন এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলা কাট করে, তখন কি হয়, যে এই সেকেন্ডারি উইন্ডিং এর ভেতর দিয়ে একটা কারেন্ট জেনারেট হয়, রাইট? এখন এই জায়গাতে যে জিনিসটা হয়, যে এই যে সেকেন্ডারি সাইডে যে মানে যেই ম্যাগনেটাইজিং ফ্লাক্সটা জেনারেট হয়, এই ফ্লাক্সের ডিরেকশনটা এমন ভাবে থাকে যে সে হচ্ছে মানে প্রাইমারি উইন্ডিং এর ফ্লাক্স যদি এই দিকে থাকে, তাহলে হয়তো আপনার সেকেন্ডারি উইন্ডিং এ যে ফ্লাক্সটা ক্রিয়েট হবে সেই ফ্লাক্সের ডিরেকশন থাকবে ঠিক তার উল্টা দিকে। হ্যাঁ, যাতে হচ্ছে কি করবে, যে এই ফ্লাক্স গুলো একে অপরের উল্টা দিকে থাকে, যাতে ওরা একজন আরেকজনকে আসলে মানে নিট ইফেক্ট আসলে জিরো হয়। হ্যাঁ, কারণ এই জায়গাতে তো মানে কি বলে যে আপনি তো বাইরে থেকে আসলে কোনো কিছু ইনপুট দিচ্ছেন না, তাই না? এটা নিজে নিজে ক্রিয়েট হচ্ছে, তো ও নিজে নিজে এই ফ্লাক্সটা ক্রিয়েট হচ্ছে, এবং এই সেকেন্ডারি সাইডের ফ্লাক্সটা এমন ভাবে জেনারেট হচ্ছে যেটা হচ্ছে তার উল্টা দিকে, যাতে হচ্ছে সে এই সেকেন্ডারি সাইডের ইফেক্টটাকে সে হচ্ছে ক্যান্সেল আউট করতে পারে। হ্যাঁ, তো আহ, এখন দেখেন যে উল্টা দিকে তাহলে কি হবে, যে একটা আপনার যে সেকেন্ডারি সাইডে কারেন্ট জেনারেট হচ্ছে তার জন্য আপনার যে ম্যাগনেটিক ফ্লাক্স, সেই ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন হবে কি উল্টা দিকে। ভালো কথা। এখন যদি আপনার এই সাইডটা শর্ট সার্কিট না থেকে কোনো কারণে এটা যদি ওপেন সার্কিট থাকে, হ্যাঁ, তাহলে কারেন্টের ভ্যালু কত হবে? কারেন্টের ভ্যালু জিরো চলে আসবে না? আর কারেন্টের ভ্যালু যদি জিরো চলে আসে ওপেন সার্কিট থাকার কারণে, কারেন্টের ভ্যালু যদি জিরো আসে অথবা ওপেন না থাকুক, যদি একটা রেজিস্ট্যান্স থাকে,
তাহলে সেই রেজিস্ট্যান্সের জন্য কি হবে, কারেন্টের ভ্যালুটা কি হবে, আলটিমেটলি কিছুটা কমে যাবে না? অ্যাকচুয়াল কারেন্ট থেকে কি হবে, যখন আপনার রেজিস্ট্যান্স থাকবে রেজিস্ট্যান্সের জন্য কারেন্টের ভ্যালু কিছুটা তো কমে যাবে। এই কমে যাওয়ার কারণে আপনার এই উল্টা সাইডে যেই ম্যাগনেটিক ফ্লাক্সটা ক্রিয়েট হবে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু কি আর প্রথমটার প্রাইমারি সাইডে সমান থাকবে? সমান তো থাকবে না। তার থেকে হয় মানে এইটা যদি কারেন্ট ওপেন সার্কিট থাকে, তাহলে ম্যাগনেটিক কারেন্ট জিরো, আর কারেন্ট জিরো মানে কি ম্যাগনেটিক ফ্লাক্সও জিরো হয়ে যাবে। অথবা যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে কারেন্টের ভ্যালু কম হবে, কারেন্টের ভ্যালু কম হলে এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালুও কম হবে। এর ফলে যেটা হবে যে আপনি যখন একটা থেকে আরেকটা বিয়োগ করবেন তখন কিন্তু আর নিট ইফেক্ট কিন্তু আর জিরো হবে না। আগে তো দুইটা ইকুয়াল ছিল এবং একে অপরের উল্টা ছিল, সো দুইটাকে যোগ করলে আপনার কি হয়ে যাইতো, জিরো হয়ে যাইতো। বাট এখন যেহেতু আপনার সেকেন্ডারি ফ্লাক্সটা জিরো অথবা সেকেন্ডারি ফ্লাক্সটা কমে গেছে, তখন কিন্তু আপনার এই জায়গার মধ্যে একটা নিট ফ্লাক্স আসবে। এই নিট একটা ফ্লাক্স থাকার কারণে তখন কি হচ্ছে, আপনার এই জায়গায় একটা রেজিস্ট্যান্স চলে আসবে, মানে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিন্তু তখন হচ্ছে বেড়ে যাবে, বা লসের পরিমাণ তখন বেড়ে যাবে। এই যে এই জায়গায় আর ই এক্স এম এর ভ্যালু হচ্ছে তখন অনেক বেড়ে যাবে। তো আর ই আর এক্স এম এর ভ্যালু বেড়ে যাওয়ার মানে হচ্ছে এই জায়গায় কারেন্টের মানটা বেড়ে যাবে, কারেন্টের মানও বাড়বে। এবং মানে এই জিনিসটা হচ্ছে যে আরই মানে সরি, রেজিস্ট্যান্স যখন আপনার বেড়ে যাচ্ছে তখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি একটা ভোল্টেজ ড্রপ হবে না? তো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা লস হিসেবে একটা ভোল্টেজ ড্রপ চলে আসবে। হুম, যেটা কিন্তু আপনার আসলে এই জায়গায় ছিল না। তাহলে আপনার প্রথমে কি হচ্ছে যে এই জায়গায় একটা সেকেন্ডারি, আমরা এটা চলে যাই, হ্যাঁ, এই জায়গায় তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে এই ভোল্টেজ ড্রপটা আসবে এ সাইডে। হ্যাঁ, প্রথমে সেকেন্ডারি সাইডে ভোল্টেজ ড্রপটা আসবে, এই যে আর ই আর এস এক্সএস এর মধ্যে প্রথমে এই ড্রপটা আসবে। তারপর সেই ড্রপটা কি প্রাইমারি সাইডে কি হয়ে যাবে, ইন্ট্রোডিউস হবে না? ওই যে আপনারা হচ্ছে যে এনার্জি কনভার্সন ওয়ানে ওই ছবিগুলো আঁকছিলেন না, যে সেকেন্ডারি সাইডকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে প্রাইমারি সাইডে এনে কানেক্ট করে দিতেন। তো যাই হোক, সেকেন্ডারি সাইডে যা যা থাকে তা কি হয়, যে একটা ফ্যাক্টরের সাহায্যে গুণ হয়ে প্রাইমারি সাইডে এসে যোগ হয়। তো আপনার সেকেন্ডারি সাইডে যদি কোনো ভোল্টেজ ইনডিউস হয় এই ওপেন সার্কিট অথবা কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু থাকার কারণে, সেই ভোল্টেজটা কয়েক গুণ বেশি হয়ে আপনার কিন্তু প্রাইমারি সাইডে চলে আসবে। এবং সেই পুরো ভোল্টেজটা, যেহেতু আপনার এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, তো পুরো ভোল্টেজটাই কিন্তু যেটা জেনারেট হবে পুরোটাই অ্যাকচুয়ালি হবে লস আকারে। তো এই জন্যে এই কোনো ভোল্টেজ যেন না থাকে, হ্যাঁ, এবং যার জন্য কোনো লস যেন ইন্ট্রোডিউস হতে না পারে, সেজন্য আপনি যখন কারেন্ট ট্রান্সফরমার ইউজ করবেন আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যেন আপনার সেকেন্ডারি সার্কিটটা শর্ট করা থাকে। হুম, সেকেন্ডারি সার্কিটে যেন হচ্ছে আপনার কোনো মানে কোনো এটা ওপেন সার্কিট যেন না থাকে, এই ভোল্টেজটা যেন না আসে, কোনো লস হিসেবে যেন ভোল্টেজ যেন এখানে ইনডিউস কোনোভাবেই যেন না হয়। তো এই জন্য আপনার কারেন্ট ট্রান্সফরমারকে অবশ্যই কি করতে হবে, যে শর্ট করে রাখতে হবে। তো সেকেন্ডারি, এখন দেখেন আপনারা একজন আপনার আমাকে লস নিয়ে প্রশ্ন করছিল, আশা করি তার উত্তরটা আমি দিতে পারছি। এবং তারপর দেখেন এই জায়গার মধ্যে ডিফারেন্সে ছিল যে এই যে সেকেন্ডারি সাইড কেন শর্ট করে রাখা হবে, কারণ যাতে কোনো ভোল্টেজ ইনডিউস হইতে না পারে। এবং নিট এমএমএফ যেন জিরো, এমএমএফ মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, নিট এমএমএফ যেন জিরো হয়ে যায়। তারপর আরেকটা কথা এখানে আমি বলছিলাম যে প্রাইমারি কারেন্ট বা প্রাইমারি সাইড হচ্ছে সেকেন্ডারি কারেন্ট বা সেকেন্ডারি সাইডের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা তো আপনি দেখলেন যে সেকেন্ডারি কারেন্ট যদি জিরো হয়ে যায় তখন কিন্তু প্রাইমারি সাইডে ভোল্টেজ ইনডিউস হয়ে প্রাইমারি কারেন্টও চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি আপনার কিন্তু আসলে মেন সার্কিটের কারেন্ট আপনি চেঞ্জ করে ফেলতেছেন। তো এগুলো এটা তো আসলে করা যাবে না। তো এই জন্য আপনার এই সমস্যাগুলা যাতে না হয়, সেজন্য আপনার কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে আপনার সেকেন্ডারি সাইডটাকে অবশ্যই শর্ট করে রাখতে হবে। আর পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আপনার কাজই হচ্ছে ভোল্টেজ মেজার করা। সেজন্য আপনাকে পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে অবশ্যই শিওর করতে হবে যেন সেটা শর্ট সার্কিট না থাকে, যেন সেখানে একটা ভোল্টেজ ইনডিউসড হয় যেটা আপনি মেজার করতে পারবেন। বুঝতে পারলেন সবাই? তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এ পর্যন্তই। এই নিয়ে এখানে এ পর্যন্ত আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। না ম্যাম, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে তো উম, আমরা এর নমিনাল রেশিও এগুলা দিয়ে শুরু করব। তো এই পর্যন্তই। তো আপনারা তো নাইন্থ সেমিস্টার, আপনাদের কিন্তু